আচ্ছা দেখো, আজকে আমরা পড়াশোনা করব পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন, অর্থাৎ ট্রান্সমিশন লাইন নিয়ে পড়াশোনা করব। আমরা জানি যে বিদ্যুৎ সাধারণত উৎপাদন কেন্দ্র থেকে বিভিন্ন সাব স্টেশন পর্যন্ত পৌঁছানোর জন্য বিভিন্ন রকম ট্রান্সমিশন ব্যবস্থা আছে। তো এই ট্রান্সমিশন লাইনগুলো কত প্রকার, কি কি ধরনের হয়ে থাকে। ভাই আপনি কোথায়? মানে কিসের সাউন্ড করতেছে? বাতাস মনে হয়। তো ট্রান্সমিশন লাইনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এগুলোর কিছু প্রবলেম আছে, গাণিতিক সমস্যা আছে, এই বিষয়গুলো নিয়ে এখানে পড়াশোনা করবো আমরা। তো ট্রান্সমিশন লাইন প্রধানত দুই প্রকার হয়ে থাকে, প্রধানত দুই প্রকার আমরা জানি। একটা হচ্ছে, যদি বলি তাহলে একটা হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন, আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন সিস্টেম। ঠিক আছে, তো আমরা প্রথমে ওভারহেড ট্রান্সমিশন নিয়ে পড়াশোনা করব। ওভারহেড ট্রান্সমিশন কোনগুলো? যেগুলো হচ্ছে মাটির উপর দিয়ে পোলের সাহায্যে যে ট্রান্সমিশন, পোল বা টাওয়ারের সাহায্যে যে ট্রান্সমিশনগুলো করা হয় সেগুলোকে বলা হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন। আর মাটির নিচে দিয়ে যে ট্রান্সমিশন সিস্টেমগুলো রাখা আছে ওইগুলোকে বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন সিস্টেম। তো প্রথমে আসি যে ওভারহেড ট্রান্সমিশন সিস্টেম। দেখো, ওভারহেড ট্রান্সমিশন হচ্ছে তিন প্রকার। ঠিক আছে, ওভারহেড ট্রান্সমিশন আবার তিন প্রকার। একটাকে বলা হচ্ছে শর্ট ট্রান্সমিশন। এই শর্ট ট্রান্সমিশন কোনটা? শর্ট ট্রান্সমিশন বলা হচ্ছে যে ট্রান্সমিশন সিস্টেমে তোমার হচ্ছে ট্রান্সমিশন লাইন 50 কিলোমিটারের নিচে থাকে। ঠিক আছে, 50 কিলোমিটারের কম এবং 20 কেভি এর 50 কিলোমিটারের কম এবং 20 কেভি এর কম ভোল্টেজে যে ট্রান্সমিশন করা হয়, যে ট্রান্সমিশন সিস্টেম রয়েছে এটাকে বলা হচ্ছে শর্ট ট্রান্সমিশন সিস্টেম। ঠিক আছে, তাহলে শর্ট ট্রান্সমিশন কাকে বলতে পারি? যে ট্রান্সমিশনের দৈর্ঘ্য বা দূরত্ব 50 কিলোমিটারের নিচে থাকবে, আর যে ট্রান্সমিশন ভোল্টেজ ট্রান্সমিট করবো আমরা, সেই ভোল্টেজের পরিমাণ 20 কেভি এর কম থাকবে, সেটাকে বলা হচ্ছে শর্ট ট্রান্সমিশন সিস্টেম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে শর্ট ট্রান্সমিশন সিস্টেম। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন সিস্টেম। আরেকটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন সিস্টেম। মিডিয়াম ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, তো মিডিয়াম ট্রান্সমিশন লাইন কোনটা হবে? মিডিয়াম ট্রান্সমিশন লাইন হবে যে ট্রান্সমিশন লাইন, অর্থাৎ ওই ট্রান্সমিশন লাইনকে আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইন বলবো যে ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য হবে, তোমার হচ্ছে 50 কিলোমিটার থেকে 150 কিলোমিটার পর্যন্ত, মানে 50 কিলোমিটারের বেশি আর 150 কিলোমিটারের কম, অর্থাৎ 50 কিলোমিটার থেকে 150 কিলোমিটার পর্যন্ত যে ট্রান্সমিশন লাইন ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন। আর 50 কিলোমিটারের কম হলে এটাকে বলা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন। তাহলে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে কত ভোল্ট ট্রান্সমিট করা হয়? এখানে ভোল্টেজের রেঞ্জটা হচ্ছে 20 কেভি থেকে 100 কেভি পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ 20 কেভির উপরে এবং 100 কেভির নিচে এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ ট্রান্সমিট করা হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন। এরপরে আছে হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। লং ট্রান্সমিশন লাইন, তাহলে লং ট্রান্সমিশন লাইন কোনগুলাকে বলবো? লং ট্রান্সমিশন লাইন আমরা বলবো সেটাকে, অর্থাৎ যে ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য হবে বা দূরত্ব হবে 150 কিলোমিটারের উপরে। ঠিক আছে, যে ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য হবে 150 কিলোমিটারের উপরে এবং ট্রান্সমিটেড ভোল্টেজ হবে, অর্থাৎ যে ভোল্টেজ ট্রান্সমিট করবো সেটার পরিমাণ হবে 100 কেভির উপরে, মানে ভোল্টেজটা হবে 100 কেভির উপরে। এটাকে বলবো তখন লং ট্রান্সমিশন লাইন, অর্থাৎ যে ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য হবে 150 কিলোমিটারের উপরে এবং ট্রান্সমিটেড ভোল্টেজের পরিমাণ হবে 100 কেভির উপরে, সেই ট্রান্সমিশন লাইনকে বলবো লং ট্রান্সমিশন লাইন। তো এই হচ্ছে ওভারহেড লাইনের প্রধানত তিনটা ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, একটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আর একটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। এই তিনটা লাইন নিয়ে আমরা হচ্ছে পড়াশোনা করব। তো প্রথমে আসি, দেখি কি আছে। প্রথমে আছে দেখো
আচ্ছা, এখানে এটা বলা আছে যে ক্লাসিফিকেশন অফ ওভারহেড ট্রান্সমিশন লাইন, ওটাই আমি ওখানে দেখালাম আর কি, ঠিক আছে। প্রথমে আছে দেখো যে সিঙ্গেল ফেজ শর্ট ট্রান্সমিশন লাইন। আমরা যদি শর্ট ট্রান্সমিশন লাইনের দিকে লক্ষ্য করি তাহলে এটাকে প্রথমে বলা হচ্ছে সিঙ্গেল ফেজ শর্ট ট্রান্সমিশন লাইন। এটা কি রকম হতে পারে, যেটা হচ্ছে 50 কিলোমিটারের নিচে থাকবে ট্রান্সমিশন লাইন। তো এটাকে আমরা এরকম ভাবে চিত্রটা আঁকাতে পারি যে একটা ট্রান্সমিশন লাইনে ধরো তুমি এখান থেকে ভোল্টেজটা মানে সরবরাহ করতেছো, সাপ্লাই দিচ্ছ, ঠিক আছে। এই ভোল্টেজটাকে ট্রান্সমিট করে এই পর্যন্ত ধরো নিয়ে আসবা, ঠিক আছে, এই পর্যন্ত ধরো নিয়ে আসবা। এটাকে বলা হচ্ছে রিসিভিং প্রান্ত, এটাকে বলা হচ্ছে রিসিভিং প্রান্ত, ঠিক আছে। এই এখান থেকে তুমি ভোল্টেজটা ট্রান্সমিট করতেছো আর এখান থেকে রিসিভ করতেছো, এই জন্য এটাকে বলা হয় সেন্ডিং প্রান্ত, ঠিক আছে। এটাকে বলা হয় সেন্ডিং এন্ড আর এটাকে বলা হয় রিসিভিং এন্ড। এই ট্রান্সমিশন যে লাইন অর্থাৎ যে কন্ডাক্টর ব্যবহার করে এই কন্ডাক্টরের উপরে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের প্রভাব থাকে, এই জন্য এখানে দেখো আমি একটা রেজিস্ট্যান্স একটা ইন্ডাকটেন্স ব্যবহার করছি। শর্ট ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটেন্সের প্রভাবটাকে নেগলেক্ট করা হয়, ঠিক আছে। এখানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের প্রভাব থাকে। তাহলে এখান থেকে যে ভোল্টেজটা আমি ট্রান্সমিট করবো এই ভোল্টেজটাকে আমরা বলতে পারি ভিএস, সেন্ডিং ভোল্টেজ। আর এখান থেকে যে ভোল্টেজটা গ্রহণ করবে এটাকে বলা হচ্ছে ভিআর, রিসিভিং ভোল্টেজ। আর মাঝখানে যে লাইনের প্রভাব অর্থাৎ কন্ডাক্টরের উপরে যেগুলোর প্রভাব সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স, এটাকে আমরা বলতে পারি আর, আর এটাকে বলতে পারি এক্সএল, ঠিক আছে। আর এই সার্কিটটাকে বলা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনের সমতুল্য ইলেকট্রিক্যাল সার্কিট, বোঝা গেছে। এবং এটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। তাহলে এখানে ভিএসটা কি, ভিএসটা হচ্ছে সেন্ডিং ভোল্টেজ, ভিআরটা হচ্ছে রিসিভিং ভোল্টেজ, আর হচ্ছে লাইন কনস্ট্যান্ট, ঠিক আছে। আর আর এক্সেল হচ্ছে তোমার লাইন কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তো এই সার্কিটটাকে বলা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনের সমতুল্য ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন ধরো এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই কারেন্টের নাম দিলাম হচ্ছে আই, ঠিক আছে। এখন লক্ষ্য করো তো যে আমাকে যদি এই শর্ট ট্রান্সমিশন লাইনের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে বলে তাহলে কিভাবে আঁকাবো। শর্ট ট্রান্সমিশন লাইনের ভেক্টর ডায়াগ্রাম আমরা অঙ্কন করব। তো যখন শর্ট ট্রান্সমিশন লাইনের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করবো অর্থাৎ ট্রান্সমিশন লাইনের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করবো, এটা মনে রাখবো যে আমরা কারেন্টটাকে রেফারেন্স হিসেবে রাখবো, ঠিক আছে। এই কারেন্টটাকে রেফারেন্স হিসেবে রেখে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করবো, তাহলে সহজ হবে। দেখো আমি জাস্ট এই লাইনটাকে কারেন্টের একটা লাইন বলতেছি, জাস্ট এই লাইনটাকে আমরা কারেন্টের একটা লাইন বলতেছি, যেটা হচ্ছে কারেন্টের একটা লাইন আই, জাস্ট কারেন্টের একটা লাইন, এটা হচ্ছে আই, ঠিক আছে। তাহলে এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি হবে বলো তো। পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র ইন্ডাক্টরের প্রভাব দেখানো হয়েছে, তাহলে অবশ্যই পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে। তাহলে এটা যদি কারেন্টের অংশ হয়, ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে আউটপুট রিসিভিং এন্ডের যে ভোল্টেজ কারেন্ট তো সেম থাকবে, কারেন্ট তো চেঞ্জ হবে না। এখন আমি যদি বলি রিসিভিং এন্ডের ভোল্টেজ হচ্ছে ভিআর, তাহলে এই ভিআরটা কিভাবে থাকবে, উপর দিকে থাকবে নাকি নিচের দিকে থাকবে। পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হতে গেলে কি হবে বলো। তাহলে আমি যদি কারেন্টকে রেফারেন্স ধরি এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর হবে ল্যাগিং, কারণ এটা ইন্ডাক্টরের প্রভাব রয়েছে শুধু। তাহলে আমি যদি বলি ভোল্টেজ কোন দিকে দিলে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে, আউটপুটের ভোল্টেজ, তাহলে আউটপুটের ভোল্টেজ অবশ্যই উপরে দিলে তো কারেন্ট নিচে থাকবে, তাই না। উপরে দিতে হবে। আউটপুট ভোল্টেজ হ্যাঁ, অবশ্যই উপর দিকে রাখতে হবে। আমি বললাম যে এই ভোল্টেজটাকে আমি বলতেছি ধরো, আচ্ছা এই ভোল্টেজটাকে আমি বলতেছি ধরো আউটপুট ভোল্টেজ অর্থাৎ রিসিভিং ভোল্টেজ ভিএস, এতটুকু হচ্ছে ভিএস। তাহলে এই যে কারেন্ট আর এটা ভোল্টেজ, তাহলে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে। এই সার্কিট থেকে আমরা আঁকাচ্ছি। এখন দেখো তো যে এখানে কি ঘটতেছে, এই যে ভি, সরি এটা ভিআর, ভিএস না এটা ভিআর, রিসিভিং ভোল্টেজ। তাহলে দেখো তো এখান থেকে যদি লক্ষ্য করি তাহলে এই এখানকার ভোল্টেজ রিসিভিং এন্ডের ভোল্টেজ আর এই দুটো মিলে যে ড্রপ হচ্ছে এই ড্রপের যোগফলই তো এই ভোল্টেজ, তাই না। যে ভোল্টেজটা সরবরাহ করতেছে এটা হচ্ছে এই আউটপুট ভোল্টেজ, আর এই দুটোর যে ড্রপ হচ্ছে এই ড্রপের ভোল্টেজ, এই দুটোর যোগফলই তো ভিএস, তাই না। তাহলে আমি যদি বলি এটা ভিআর, তাহলে ভিআর এর সাথে আর কি কি থাকবে, রেজিস্টরের ড্রপ থাকবে আর ইন্ডাক্টরের ড্রপ থাকবে। তাহলে রেজিস্টরের ড্রপ কোন বরাবর যায়, আমরা জানি রেজিস্টরের ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে থাকে। তোমরা এসি সার্কিট যারা পড়ছো এই ভেক্টরগুলো আঁকাতে পারার কথা, ঠিক
ঠিক আছে, আমরা জানি রেজিস্টরের ড্রপ থাকে ইন ফেজে। তাহলে এখান থেকে যদি আমি রেজিস্টরের ভোল্টেজ ড্রপ আমি দেখাতে চাই, তাহলে কোন দিকে দেখাবো? কারেন্ট যেদিকে গেছে সেদিকে দেখাতে হবে, কারণ রেজিস্টরে কারেন্ট আর ভোল্টেজ ইন ফেজে থাকবে। তাহলে রেজিস্টরে কারেন্ট কোনটা? আই। তাহলে আই কোথায় দেখাইছে? এই যে দেখো এদিকে দেখাইছে, তাই না? তাহলে আমি যদি রেজিস্টরের ভোল্টেজ দেখাতে চাই, তাহলে কোন দিক দেখাবো? আই যেদিকে গেছে অবশ্যই ওই দিকেই দেখাতে হবে, তাহলে তো ইন ফেজে থাকবে, এদের মধ্যে কোনো কোণ থাকবে না। ঠিক আছে, তাহলে আমি ভোল্টেজটা যোগ করবো যেহেতু ভোল্টেজের সাথে, তাহলে এখান থেকে যোগ করবো। ঠিক আছে, কিন্তু আমরা ডিরেকশন দিব কোন দিকে? কারেন্টের সাথে ইন ফেজে। তাহলে দেখো কারেন্টের সাথে যদি ইন ফেজে দেই, তাহলে কোন দিক যাবে? এই বরাবর যাবে। ঠিক আছে, এই বরাবর যাবে। তাহলে এই এতটুকু লাইনকে আমি কি বলতেছি? এতটুকু লাইন বলতেছি রেজিস্টরের ভোল্টেজ। তাহলে এটাকে বলতেছি ভিআর। তাহলে এতটুকু হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে রেজিস্টরের ভোল্টেজ। আচ্ছা এক কাজ করি, আমরা একটাকে ছোট হাতের আর বলি, একটাকে বড় হাতের আর বলি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে ভিআর না বলে আমরা হচ্ছে আইআর বলি, তাহলে আর সমস্যা নেই। আর এই যে কারেন্ট আর রেজিস্টরের গুণফল, এখানকার ভোল্টেজ, এটা হচ্ছে আইআর। এটা কেন এদিকে গেল বোঝা গেছে? কারণ এটা হচ্ছে রেজিস্টরের ভোল্টেজ, আমি ভোল্টেজের সাথে ভোল্টেজ যোগ করতেছি। তাহলে এটা যেহেতু রেজিস্টরের ভোল্টেজ, এটা কোন দিক যাবে? এটা হচ্ছে কারেন্টের সাথে ইন ফেজে থাকবে, কারণ রেজিস্টরে কারেন্ট আর ভোল্টেজ ইন ফেজে থাকে, এদের মধ্যে কোনো কোণ থাকে না। ঠিক আছে, তাহলে কারেন্ট যেহেতু রেজিস্টরে কারেন্ট যেহেতু এদিকে গেছে, তাহলে ভোল্টেজ অবশ্যই এর সাথে সমান্তরাল রাখতে হবে। ঠিক আছে, এখন আসো এর ভোল্টেজটা কোন দিক হবে? এই সবগুলো ভোল্টেজ কিন্তু আমরা যোগ করব, কারণ ভিআর এটা এবং এটা মিলে এটা। তাহলে ভিআর এর সাথে আমরা এটা যোগ করছি, এর সাথে এটাও যোগ করতে হবে। তাহলে এটা যোগ করলে এখান থেকে শুরু করতে হবে। তাহলে এখান থেকে শুরু করে কোন দিক দিব? এটা নির্ভর করবে কার উপর? আমরা জানি যে ইন্ডাক্টরের পিওর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হলে এটার পাওয়ার ফ্যাক্টর কি হয়, মানে অ্যাঙ্গেল কি হয়? কারেন্ট আর ভোল্টেজ 90 ডিগ্রি ফেজ পার্থক্যে থাকে। ঠিক আছে, তাহলে এটার কারেন্টও কিন্তু আই, কারণ একই কারেন্ট যাচ্ছে। তাহলে আই যদি এদিকে যাই, তাহলে এটার ভোল্টেজ কি হবে? আয়ের সাথে 90 ডিগ্রিতে থাকবে। 90 ডিগ্রি মানে কি বলতো? এই উলম্ব বরাবর না, এই লম্ব বরাবর থাকবে। কিন্তু আমি তো যোগ এখান থেকে করবো না, আমি করবো ভোল্টেজের সাথে যোগ। তাহলে এখান থেকে যোগ করতে হবে। তাহলে এখান থেকে যদি যোগ করে দেই, তাহলে এটা কোন দিক হবে? এই বরাবর, 90 ডিগ্রি বরাবর। ঠিক আছে, এই লাইনটাকে আমরা বলতে পারি, এই লাইনটাকে বলতে পারি আই এক্সেল। ঠিক আছে, এই লাইনটাকে বলতে পারি আই এক্সেল, এটার ভোল্টেজ। তাহলে দেখো ভিআর আইআর, অর্থাৎ ভিআর আইআর আই এক্সেল, এই সবগুলা ভোল্টেজ মিলে কি ভিএস? তাহলে এখান থেকে ভিআর আইআর আই এক্সেল এই সবগুলা মিলে এখান থেকে এতটুকু হচ্ছে ভিএস। তাহলে এখান থেকে এতটুকু যদি আমি চিন্তা করি, এতটুকু আমরা বলতে পারি ভিএস। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে এই শর্ট ট্রান্সমিশন লাইনের ভেক্টর ডায়াগ্রাম। খুবই সিম্পল। এটাকে বলা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনের ভেক্টর ডায়াগ্রাম। এখন দেখো যে শর্ট ট্রান্সমিশন লাইনের ভেক্টর ডায়াগ্রাম যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে এই রিসিভিং অর্থাৎ আউটপুট ভোল্টেজের লাইন, আর এই লাইনটা হচ্ছে সেন্ডিং ভোল্টেজ অর্থাৎ ইনপুট ভোল্টেজের লাইন। তাহলে আমি যদি বলি ইনপুট পাওয়ার ফ্যাক্টর কোনটা, তাহলে দেখো তো ইনপুট কারেন্ট এটা আর ইনপুট ভোল্টেজ হচ্ছে এটা। তাহলে এই ইনপুট কারেন্ট আর ভোল্টেজের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি ইনপুট পাওয়ার ফ্যাক্টর লাইন, এই অ্যাঙ্গেলটাকে বলতে পারি ইনপুট পাওয়ার ফ্যাক্টর লাইন। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলকে আমি যদি বলি থিটা প্রাইম, তাহলে থিটা প্রাইমটা হচ্ছে ইনপুট পাওয়ার ফ্যাক্টর মানে সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর, আর এই থিটাটা হচ্ছে রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, আর এই যে দেখো রিসিভিং এন্ডের ভোল্টেজ আর সেন্ডিং এন্ডের ভোল্টেজ, এদের মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই কোণটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এই ভেক্টর ডায়াগ্রামটাকেই বলা হচ্ছে এই সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইনের ভেক্টর ডায়াগ্রাম। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আসি যে এই ভেক্টর ডায়াগ্রাম থেকে যদি আমি এই ভিএসটা বের করতে যাই, তাহলে কিভাবে বের করবো? একটা জিনিস লক্ষ্য করো যে এখান থেকে আমি যদি এই অংশটুকু যোগ করে দিই, জাস্ট আমাদের ভেক্টর কিন্তু হয়ে গেছে। এখন আমরা মান বের করার সাথে এত কিছু করবো, জাস্ট এতটুকু একটু যোগ করে ভাই ডট লাইন, কোনগুলো আর একটু বুঝাই দিবেন? জাস্ট ডট লাইনে দেখলাম। হ্যাঁ, কোনগুলো আবার একটু বুঝাই দিবেন, মানে কোনগুলা? যে এটা হচ্ছে কারেন্ট। একটা জিনিস দেখো, কারেন্ট কিন্তু সেন্ডিং বলো রিসিভিং বলো সবগুলোর ক্ষেত্রে, টোটাল সার্কিটের ক্ষেত্রে সেম কারেন্ট, মানে প্রাইম এই তোমার হচ্ছে কি বলে ইনপুট এবং আউটপুট যেটাই বলো, কারেন্ট কিন্তু সেম। তার মানে এই কারেন্টটা হচ্ছে সেম। এখন যদি দেখি ভোল্টেজ, তাহলে ভিআর কোনটা? ভিআর হচ্ছে এটা, এই যে লাইনটাকে আমরা ভিআর বলছিলাম, এই যে ভিআর লিখে রাখছিলাম, মানে রিসিভিং এন্ডের ভোল্টেজ। তাহলে এটা যদি রিসিভিং এর ভোল্টেজ হয়, তাহলে এটা তো রিসিভিং এর কারেন্ট, তাহলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর, এই পাওয়ার ফ্যাক্টরটাকে বলা হচ্ছে রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর। এরপরে দেখো এটা হচ্ছে রিসিভিং এন্ডের ভোল্টেজ, এটা হচ্ছে রেজিস্টরের ড্রপ, এটা হচ্ছে ইন্ডাক্টরের ড্রপ, এই সবগুলো মিলে যোগ করলে আসতেছে সেন্ডিং ভোল্টেজ, মানে যে ভোল্টেজটা আমরা সেন্ড করতেছি। ঠিক আছে, তাহলে এই ভোল্টেজটাকে বলা হচ্ছে সেন্ডিং ভোল্টেজ। তাহলে দেখো তো এটা যদি কারেন্টটা সমান হয়, তাহলে এটা হচ্ছে সেন্ডিং ভোল্টেজ, এটা হচ্ছে সেন্ডিং কারেন্ট, তাহলে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে তোমার এই সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর।
ইনপুট পাওয়ার ফ্যাক্টর। এই জন্য এই পাওয়ার ফ্যাক্টরটাকে বলা হচ্ছে ইনপুট পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। আর রিসিভিং যেটা ভোল্টেজ বুঝছি ওই আর কোনগুলোর সাথে আর এস লাগাই দিলে মানে একটু ক্লিয়ার হয়ে যেত আর কি। মানে এখন দেন না এই জন্য বোঝা। মানে রিসিভিং ভোল্টেজ আর সেন্ডিং ভোল্টেজের মধ্যে ওই এস আর লাগাই দিলে বোঝা যায় আর কি। মানে এখন তো কোনো বোঝা যাচ্ছে না, দুটোটাই থিটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আমি থিটা প্রাইম দিছি একটা, ঠিক আছে, হয়তো দেখো নাই, এটাকে থিটা প্রাইম দিছিলাম আর কি। কারণ ম্যাথ করার সময় আমরা এই সেন্ডিং এই পাওয়ার ফ্যাক্টরটা খুব বেশি লাগবে না, তো আমরা রিসিভিংটা দেখো এখানে থিটা লিখছিলাম, আর এটাকে থিটা প্রাইম লিখছি। মূলত কথাটা লিখতে পারে এটা থিটা ইজ ইকুয়াল টু থিটা। আর আলফাটা কি, আলফাটা হচ্ছে এই রিসিভিং ভোল্টেজ আর সেন্ডিং ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন আসি যে এই ভেক্টর ডায়াগ্রাম থেকে যদি আমাকে সেন্ডিং ভোল্টেজ বের করতে বলা হয় তাহলে কিভাবে বের করব। সেন্ডিং ভোল্টেজ বের করতে হলে কিভাবে বের করবো, এটার সাথে দেখো আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে এই যে রিসিভিং ভোল্টেজ এতটুকু, এই অংশটা জাস্ট এখানে মিলাই দিলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো এই রিসিভিং পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল সহ, ঠিক আছে। এটার সমান্তরাল এখানে আমি রেখাটা আঁকতে পারি, একই একই না, একই। তাহলে এটা যদি চিন্তা করি, এই টোটাল অংশটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি, আমার এতটুকু জানা আছে কিন্তু এতটুকু জানা নাই, আবার এই টোটাল বাহুটা জানা নাই, ঠিক আছে। তাহলে এটা যদি চিন্তা করি, তাহলে লক্ষ্য করো এতটুকু যদি আয়ার হয় তাহলে এতটুকু আমি নিঃসন্দেহে আয়ার বলতে পারি, মানে ভোল্টেজ হিসাব করলে এতটুকু ভোল্টেজের আয়ার অংশ বলতে পারি, ঠিক না। তাহলে এটা যদি আয়ার হয়, এতটুকু আবার অজানা, দেখো এতটুকু অজানা থাকলে আমি মানটা বের করবো কিভাবে, এতটুকু ত্রিভুজ চিন্তা করো, জাস্ট এতটুকু, ঠিক আছে। এতটুকু ত্রিভুজ যদি আমি বাইরে অঙ্কন করি, দেখো এতটুকু ত্রিভুজ যদি বাইরে অঙ্কন করি, এই ত্রিভুজটা অঙ্কন করছি, ঠিক আছে, এই ত্রিভুজটা, তাহলে এই অতিভুজটা আসলে কি ভিআর, এই যে এই ভিআর, এই ভিআর, এই ভিআরটা, তাহলে এটা ভিআর, এটা কি থিটা, এই যে থিটা, ঠিক আছে। তাহলে এতটুকু হচ্ছে এতটুকু, আর উলম্ব হচ্ছে এটা। তাহলে এটা যদি চিন্তা করো, দেখো তো এটাকে যদি এক্স বলি, এটাকে যদি ওয়াই বলি, আমি যদি বলি কস থিটা, কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স বাই ভিআর, তাহলে এক্স সমান কি লেখা যায়, ভিআর কস থিটা লেখা যায় না, ভিআর কস থিটা লেখা যায়, সেম ভাবে ওয়াই সমানও লেখা যায় ভিআর সাইন থিটা, ঠিক আছে। তার মানে এই উলম্ব সমান লেখা যায় ভিআর সাইন থিটা, আর ভূমি সমান লেখা যায় ভিআর কস থিটা, ঠিক আছে। তাহলে দেখো এতটুকু সমান আমরা লিখতে পারি ওই হিসেবে, এটা হচ্ছে ভিআর cos থিটা। সেম ভাবে এই উলম্বটুকু সমান লেখা যায় ভিআর sin থিটা, তাহলে এটা সমান যদি ভিআর sin থিটা হয় তাহলে এতটুকু সমান ভিআর sin থিটা বলতে পারি, বুঝা গেছে। তো মূল কথা হচ্ছে এই ত্রিভুজ থেকে এটা আসে, তো ত্রিভুজ থেকে যদি বের করতে না চাও, এটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যার সাথে যে বাহুর সাথে কোণ থাকবে সেই বাহু সমান হচ্ছে এই অতিভুজ cos থিটা, আর যেটার সাথে কোণ থাকবে না এই বাহু সমান অতিভুজ sin থিটা, সরাসরি লেখা যায়, ঠিক আছে। সেটাই করছি, যেহেতু এর সাথে কোণ আছে ভিআর cos থিটা, এটার সাথে হচ্ছে ভিআর sin থিটা। তাহলে এখান থেকে দেখো আমি যদি এই টোটাল ত্রিভুজটা চিন্তা করি, তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, আর এটা লম্ব, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা লেখা যায় অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি একবারে লিখলাম, রুট স্কয়ার না দিয়ে একবার রুট করে দিলাম এই পাশে, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এটা লেখা যায় যে ভিআর cos থিটা প্লাস এতটুকু মানে কি আয়ার, আমরা ভোল্টেজ হিসাব করতেছি, প্লাস লম্ব, লম্ব কি এটা, তাহলে ভিআর sin থিটা প্লাস আই এক্সেল, ঠিক আছে। এই হচ্ছে ইকুয়েশন, এই ইকুয়েশন ব্যবহার করে তোমরা চাইলে এই সেন্ডিং ভোল্টেজটা বের করতে পারবো। ধরো রিসিভিং ভোল্টেজ, এখানে আরেকটা জিনিস চিন্তা করে, এই যে cos থিটা, এখানে যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা ইউজ করতেছি, এই অ্যাঙ্গেলটা কিন্তু এই রিসিভিং এন্ডের অর্থাৎ আউটপুট অ্যাঙ্গেলটা, ঠিক আছে, ইনপুটের অ্যাঙ্গেল না, মানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, কারণ এই থিটাটা ছিল হচ্ছে আউটপুট পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। হুম, এখানে পাওয়ার ফ্যাক্টর কিন্তু আমরা আউটপুট পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বের করতেছি, ইনপুট পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল না। তো তোমরা যদি দেখো যে আউটপুট ভোল্টেজ দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, কারেন্ট জানা আছে, তাহলে এই সরাসরি এই ইকুয়েশন ব্যবহার করে তোমরা সেন্ডিং ভোল্টেজটা বের করতে পারবে। এটা হলো এই ভেক্টর ডায়াগ্রাম থেকে আসে। তো এখানে এই ভোল্টেজ বের করার আরেকটা শর্টকাট নিয়ম আছে, খুবই সিম্পল জিনিস, সেটা হচ্ছে আমরা এসি সার্কিট শিখছি, ওই নিয়মে করতে পারো। কিভাবে, যে আমার যদি কারেন্ট আর পাওয়ার ফ্যাক্টর জানা থাকে, অর্থাৎ কারেন্টের অ্যাঙ্গেল জানা থাকে, তাহলে সরাসরি বীজগাণিতিক যোগ করেও বের করতে পারো, এরকম ভেক্টরিক্যাল যোগ না করে। কিভাবে, এই যে দেখো ভিএস এটা সমান কি এটা এবং এদের ড্রপের যোগফল, তার মানে ভিআর যোগ আই জেড, এটাই লিখলে হয়ে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কারেন্টের অ্যাঙ্গেল জানা থাকতে হবে, অ্যাঙ্গেল জানা থাকতে হবে। তুমি শুধু কারেন্টের মান লিখলে এখানে ভুল আসবে, অ্যাঙ্গেল সহ থাকলে তুমি ভেক্টরিক্যাল যোগকে এরকম বীজগাণিতিক যোগ লিখতে পারো, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তার মানে এটা লেখা যায় যে ভিআর প্লাস আই, অ্যাঙ্গেল থাকতে হবে অবশ্যই, প্লাস মাইনাস থিটা যে কোনো কিছু থাকতে পারে, আর প্লাস জে এক্সেল,
ঠিক আছে, এই সূত্রের সাহায্যে মানে এত কিছু না করে তুমি সহজেই এই সেন্ডিং ভোল্টেজটা বের করতে পারো। ঠিক আছে, খুব সহজে সেন্ডিং ভোল্টেজটা বের করে নিতে পারো। এই এতটুকু বুঝতে তো সমস্যা হয় নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন এখান থেকে তোমাকে যদি বলা হয় যে ভোল্টেজ রেগুলেশন কত হবে, ধরো বলা হলো এটার ভোল্টেজ রেগুলেশন বের করো, ধরো বলা হলো এটার ভোল্টেজ রেগুলেশন বের করো। ভোল্টেজ রেগুলেশনের মানে আমরা জানি হচ্ছে যে কোন একটা সিস্টেমে নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজের পার্থক্যকে ফুল লোড ভোল্টেজের অনুপাতে প্রকাশ করাকে ভোল্টেজ রেগুলেশন বলে। এখন এটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করতে যাও তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। তুমি একটা মেশিন বলো, এই সার্কিট বলো, যে কোনো ক্ষেত্রে বলো, ভোল্টেজ রেগুলেশন এটা হলো মূল সূত্র। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো তো, নো লোড ভোল্টেজ, নো লোড মানে লোডবিহীন অবস্থায়। এই লোড যদি খুলে দাও, এই লোড যদি খুলে দাও, খুলে দেওয়ার পরে এখানে যদি একটা ভোল্টমিটার লাগিয়ে দাও, এই ভোল্টমিটার কোন ভোল্টেজ শো করবে? এই সেন্ডিং ভোল্টেজটা শো করবে না, এই ভোল্টেজটা শো করবে, কারণ কোনো কারেন্ট যাবে না, এখানে কোনো ড্রপ হবে না। এই ভোল্টমিটার এটা যদি খুলে এখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দাও, তাহলে ভোল্টমিটার এই সেন্ডিং ভোল্টেজটা শো করবে। তার মানে এই ভিএসটাকে বলা হচ্ছে নো লোড ভোল্টেজ। আর ফুল লোড ভোল্টেজ কোনটা? এই লোড থাকা অবস্থায় যদি এখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দাও, তাহলে এই ভোল্টমিটার এই ভিআরটাকে শো করবে। তাহলে এই ভিআরটাকে বলা হচ্ছে ফুল লোড ভোল্টেজ। ঠিক আছে, তাহলে ভিএস নো লোড ভোল্টেজ, ভিআরটা হচ্ছে ফুল লোড ভোল্টেজ। তাহলে এখান থেকে যদি ভোল্টেজ রেগুলেশন বের করতে বলে, তাহলে সূত্র কি হবে? ভিএস মাইনাস ভিআর ডিভাইড বাই ভিআর গুণ 100। তাহলে এটাই হচ্ছে ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা হবে। এরপরে দেখো ট্রান্সমিশন ইফিসিয়েন্সি, দক্ষতা যদি বের করতে বলে, ট্রান্সমিশন ইফিসিয়েন্সি দক্ষতা মানে আমরা জানি আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার অনুপাত, সহজ কথা। পার্সেন্টেজ করলে 100 দ্বারা গুণ করবো। তাহলে এখানে আউটপুট বলতে কাকে বোঝাচ্ছি? এখানকার পাওয়ারটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, আর ইনপুট বলতে কাকে বোঝাচ্ছি? যেটা সেন্ড করতে সেটাকে বোঝাচ্ছি। তার মানে আউটপুট বলতে রিসিভিং এন্ডের পাওয়ারকে বোঝাচ্ছে পিআর, আর ইনপুট বলতে সেন্ডিং এন্ডের পাওয়ারকে বোঝাচ্ছে, এটাকে বলতেছি পিএস গুণ 100। এটা করলে তোমার ট্রান্সমিশন দক্ষতা বের হয়ে যাবে, আর কিছু না। এগুলো হচ্ছে খুবই সিম্পল আর সহজ, তা এতটুকু বুঝলেই হবে। শর্ট ট্রান্সমিশনের লাইন এবং চাকরি পরীক্ষার যে অঙ্কগুলো দেয় এগুলো ম্যাক্সিমামে শর্ট ট্রান্সমিশন লাইন থেকে দেয়, মিডিয়াম আর লং থেকে খুব কম দেয়। ঠিক আছে, এটাই ভালো করে করতে হবে। তো দেখো এখানে একটা অঙ্কের কথা বলা আছে। এখানে বলছে যে সিঙ্গেল ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইন ডেলিভার্স 1100 কিলোওয়াট at 33 কেভি at এত পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তার মানে একটা সিঙ্গেল ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইন যেটা ডেলিভার করতেছে কত, ডেলিভার মানে সরবরাহ করতেছে, তাই না, মানে আউটপুট পাওয়ার 1100 কিলোওয়াট এবং ভোল্টেজ হচ্ছে 33 কেভি, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তার টোটাল রেজিস্ট্যান্স, টোটাল একটা ট্রান্সমিশন লাইনের টোটাল রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে 10 ওহম এবং 15 ওহম। বলছে ডিটারমাইন সেন্ডিং ইন ভোল্টেজ, তার মানে ভিএস বের করতে বলছে, সেন্ডিং ইন পাওয়ার ফ্যাক্টর তার মানে ইনপুটের পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে, এবং ট্রান্সমিশন দক্ষতা বের করতে বলছে। এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় চাকরি পরীক্ষা, আমি এখানে দুইটা মনে হয় দেখাইছি, যে পোল পাওয়ার 21 সালে আসছে, নেসকোতে 21 সালে আসছে। ঠিক আছে, কিন্তু এটা আরো বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসছে। এই এই প্রশ্নটাই বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসছে, একই প্রশ্ন, সেম টু সেম। এটা হচ্ছে ভিকে মেহতা বইয়ের 1 নম্বর প্রশ্ন। তাহলে এটা দেখো কিভাবে করা যায়। তো প্রথমে বলছে এটা হচ্ছে একটা শর্ট ট্রান্সমিশন, সিঙ্গেল ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইন। আচ্ছা, যাই হোক, এখানে কোনো শর্ট না লং কিছু বল নেই, তবে এখানে প্রভাব বলে দিচ্ছে শুধুমাত্র রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এবং বলেছে দেখো টোটাল রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স। তার মানে একটা ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইনে যদি চিন্তা করি, তাহলে একটাকে বলা হয় কি জীবন্ত তার, যেটাকে বলা হয় লাইভ ওয়্যার, আর একটা হচ্ছে নিউট্রাল তার। এই দুইটা তারকে চিন্তা করা হয়। তো এই দুইটা তার মিলেই কিন্তু তোমার রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স চিন্তা করা হয়। তো যখনই বলবে টোটাল, তার মানে বুঝে নিবা এই দুইটা কন্ডাক্টর মিলেই দেওয়া আছে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স। এখানে আলাদা করে হিসাব করতে হবে, এই দুইটা কন্ডাক্টর মিলে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে। তাহলে যদি তাই হয়, তাহলে এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, 10 ওহম, এক্সেল দেওয়া আছে কত, 15 ওহম, এবং ভি আর রিসিভিং প্লান্টের ভোল্টেজ দেওয়া আছে 33 কেভি, এবং আউটপুট পাওয়ার পিআর দেওয়া আছে 1100 কিলোওয়াট। আউটপুটের পাওয়ার ফ্যাক্টর থিটা দেওয়া আছে, মানে কস থিটা দেওয়া আছে 0.8 পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, বলছে সেন্ডিং ভোল্টেজ কত। তাহলে সেন্ডিং ভোল্টেজ আমরা সরাসরি এই সূত্র ব্যবহার করতে পারি, আমি দেখালাম যে ভিআর
প্লাস হচ্ছে আই অ্যাঙ্গেল থাকতে হবে আর প্লাস জে এক্সেল। ঠিক আছে না? এই সূত্রটা তো সরাসরি করতে পারি, তোমরা চাইলে ভেক্টর থেকে যে সূত্র আসছে ওই সূত্র দিয়েও করতে পারো ইচ্ছা। তাহলে দেখো এই সূত্র দিয়েও করতে পারি। তাহলে এই সূত্র দিয়ে যদি করতে যাই তাহলে আমার অ্যাঙ্গেল কত আসে পারফেক্টর থেকে, থিটার মান আসে cos ইনভার্স 0.8, এটা করলে আসে হচ্ছে 36.86। তাহলে দেখো ভিআর রিসিভিং প্রান্তের ভোল্টেজ কত, 33 কেভি, 33,000 ভোল্ট প্লাস আই কারেন্ট কত, কারেন্ট কি দেওয়া আছে, কারেন্ট দেওয়া নাই। তাহলে কারেন্ট দেওয়া নাই, কারেন্ট বের করে নেবো। কিভাবে বের করবো, দেখো আউটপুট পাওয়ার দাও, আউটপুট পাওয়ার মানে আমরা কি লিখতে পারি, এটা যেহেতু সিঙ্গেল ফেজ তাহলে ভিআর আই cos থিটা লিখতে পারি না, লিখতে পারি। তাহলে এখান থেকে আই আসবে, আই কত, আউটপুট পাওয়ার দেওয়া আছে 11,000 কিলোওয়াট ডিভাইড বাই ভিআর, ভিআর কত 33,000, cos থিটা হচ্ছে 0.8। ঠিক আছে, আউটপুট পাওয়ার দেওয়া আছে, আউটপুট ভোল্টেজ দেওয়া আছে, আউটপুট পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, এখান থেকে তো আমি সহজে আই বের করে নিতে পারি। তাহলে এখান থেকে আয় আসে হচ্ছে 1100 গুণ 1000 বাই 33,000, 41.67। 41.6 না, হ্যাঁ 6-7। 41.6 অ্যাম্পিয়ার আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে কারেন্ট আসে 41.6, তাহলে এটাই লিখি এখানে 41.6 অ্যাঙ্গেল হচ্ছে, যেহেতু পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং কারেন্ট অ্যাঙ্গেল মাইনাস হবে 36.86, আর রেজিস্ট্যান্স হচ্ছে 10 প্লাস যে এক্সেল এর মান 15। এটাকে তুমি ক্যালকুলেটর হিসাব করো, করে পোলার ফরম্যাটে নিয়ে আসো, হয়ে যাবে। এটা কঠিন কিছু না। ক্যালকুলেটর আগে অবশ্যই কমপ্লেক্স মোডে করে নিতে। 33,708 আর অ্যাঙ্গেল আসে কত, 0.42, হুম। এটা আসে, তাই না? এত ভোল্ট আসে, এটাই হচ্ছে সেন্ডিং ভোল্টেজ। তোমরা চাইলে এই অ্যাঙ্গেল সহ মানটা লিখতে পারো, আবার যদি মনে করো না আমি অ্যাঙ্গেল বাদ দিয়ে শুধু এই মানটুকু লিখবো তাহলে হবে, সমস্যা নাই। এটাই আনসার, এটাই সেন্ডিং ভোল্টেজ। বইয়ে তোমার হচ্ছে শুধুমাত্র এই মানটুকু লেখা আছে, অ্যাঙ্গেল লেখা নাই। তো তোমাদের ইচ্ছা, সমস্যা নাই। এটাই হচ্ছে সেন্ডিং ভোল্টেজ, অর্থাৎ 1 নম্বর অ্যান্সার। এটা হলো 1 নম্বর অ্যান্সার। 2 নম্বরে কি বলছে দেখো, যে সেন্ডিং ইন পাওয়ার ফ্যাক্টর, সেন্ডিং পাওয়ার ফ্যাক্টর কত, সেন্ডিং ইন পাওয়ার ফ্যাক্টর কোনটা ছিল, এই যে ভেক্টরে দেখালাম, সেন্ডিং ইন পাওয়ার ফ্যাক্টর ছিল এই যে কারেন্ট আর এই যে সেন্ডিং ভোল্টেজ, এই দুটোর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল থিটা প্রাইম, এটাই ছিল সেন্ডিং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে সেন্ডিং পাওয়ার ফ্যাক্টর তুমি যদি ভেক্টর আগে করতে তাহলে এখান থেকে বের করতে পারতো। তো আমরা যেহেতু ভেক্টর দিয়ে করি নাই, আমরা নর্মাল হিসাব করতে পারি কিভাবে, যে পাওয়ার ফ্যাক্টর মানে যেখানকার পাওয়ার ফ্যাক্টর বের করব ওখানকার কারেন্ট আর ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ওটাকেই বলা হচ্ছে ওখানকার পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে না? তাহলে আমরা যেহেতু সেন্ডিং এর পাওয়ার ফ্যাক্টর বের করবো, তাহলে সেন্ডিং এর ভোল্টেজ আর সেন্ডিং এর কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে ওখানকার পাওয়ার ফ্যাক্টর, সহজ কথা। ঠিক আছে, তাহলে দেখো তো সেন্ডিং এর কারেন্ট কোনটা, কারেন্ট তো একটাই, তাহলে সেন্ডিং এর কারেন্ট হচ্ছে এটা, এই যে সেন্ডিং এর কারেন্ট হচ্ছে এটা, আর ভোল্টেজ হচ্ছে এটা, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা হবে, সেন্ডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে সেন্ডিং এর কস থিটা নাকি, থিটা। এখন থিটা সেন্ডিং অ্যাঙ্গেল কোনটা হবে, সেন্ডিং এর ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল দেখো 0.42 আর কারেন্টের অ্যাঙ্গেল -36.86। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হবে, যোগ হবে না বিয়োগ হবে, কে বলতে পারবা? যেখানে যোগ হবে। এটা হচ্ছে ল্যাগিং আছে আর ওটা হচ্ছে লিডিং আছে। তোমরা চাইলে এরকম ভাবে ত্রিভুজ আঁকেও দেখতে পারো, মানে এই কোয়াড্রেন্ট থেকে দেখতে পারো যে এখানে কারেন্ট অ্যাঙ্গেল -36, মানে এদিকে যাবে, তাই না? ধরো এটা হচ্ছে 36.86 মাইনাস, এটা হচ্ছে কারেন্ট অ্যাঙ্গেল, তাহলে ভোল্টেজ কোন দিক যাবে, জিরোর উপরে যাবে, একটু হলে উপরে যাবে, এটা হচ্ছে ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা, তাহলে মানে দেখো এই দুটো অ্যাঙ্গেল যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো অ্যাঙ্গেল যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ
0.7956, 0.7956, রাইট, একদম মিলে গেছে। তাহলে এত ল্যাগি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমরা খুব সিম্পল এগুলো সমাধান করতে পারতেছি। এরপরে বলছে দেখো ট্রান্সমিশন দক্ষতা, ট্রান্সমিশন ইফিসিয়েন্সি কত। ট্রান্সমিশন ইফিসিয়েন্সি কি, রিসিভিং এর পাওয়ার এবং সেন্ডিং এর পাওয়ার, এই দুটোর অনুপাত, তাই না? তাহলে রিসিভিং আর সেন্ডিং এর পাওয়ারের অনুপাত হচ্ছে ট্রান্সমিশন দক্ষতা। এটা কিভাবে করা যায়? তাহলে রিসিভিং পাওয়ার আর সেন্ডিং পাওয়ার অর্থাৎ পিআর ডিভাইড বাই পিএস, এই দুটার অনুপাত। তাহলে পিআর তো দেওয়াই আছে, ম্যাথে দেওয়া আছে কত, 11,1100 কিলোওয়াট আউটপুট পাওয়ার। তাহলে আমার লাগবে কি, ইনপুট পাওয়ার। তো ইনপুট পাওয়ার বের করতে চাইলে কি দরকার হবে, লাইন লস দরকার হবে, যে কতটুকু লাইন লস হচ্ছে। তাহলে আউটপুটের সাথে লাইন লসটুকু যোগ করলে ইনপুট পাবো, তাই না? আউটপুটের সাথে লাইন লসটুকু যোগ করলে ইনপুট পাওয়ার পাবো। তাহলে আমার লাইন লসটুকু প্রয়োজন হবে। লাইন লসটুকু কিভাবে বের করা যায়, দেখো লাইন লসটুকু বের করা যায় এইভাবে। লাইন লস কিভাবে বের করা যায়, আমরা পাওয়ার লস মানে জানি আই স্কয়ার আর, ঠিক আছে, আই স্কয়ার আর। এখানে যদি রেজিস্ট্যান্সটা শুধুমাত্র একটা তারের দেওয়া থাকতো তাহলে এখানে আমরা 2 দ্বারা গুণ করতাম, কিন্তু এখানে ম্যাথে উল্লেখ করে দিয়েছে, আমি প্রথমে বলছি যে টোটাল রেজিস্ট্যান্স, তার মানে দুইটা তার মিলেই কিন্তু রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, এই জন্য এখানে আমরা 2 গুণ করবো না আর, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো আই কত দেওয়া আছে, 41.6, আর রেজিস্ট্যান্স কত ছিল, রেজিস্ট্যান্স ছিল 10 ওহম। তাহলে এখান থেকে আমি লাইন লস পেয়ে যাবো 41.6 এর উপর স্কয়ার গুণ হচ্ছে 10। লাইন লস আসে, এটাকে আমরা কিলোওয়াটে নিয়ে নিই। লাইন লসের 17.3 কিলোওয়াট, ঠিক আছে। তাহলে দেখো রিসিভিং ভোল্টেজ 1100 কিলোওয়াট, আর পিএস কত হবে 1100, অর্থাৎ প্লাস হচ্ছে লাইন লস। আর বুঝতে সমস্যা হলে জিজ্ঞেস করি। তাহলে 1100 ডিভাইড বাই 1100 যোগ 17.3 কত আসে, 98.45% নাকি? আচ্ছা এটা মিলে না, এটা আছে। কারেন্টের এখানে আপনি 6 দিয়েছেন, 6-7 বলছিলাম, কারেন্টের এখানে এটার জন্য বলেছেন হ্যাঁ কি না কিছু না, ঠিক আছে। সমাধান, আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপরে দেখো আরেকটা ম্যাথ করি, কি দেওয়া আছে এখানে। বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ ইন কিলোমিটার, অর্থাৎ কিলোমিটার সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে ফর এ সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন হ্যাভিং কপার কন্ডাক্টর অফ এত বর্গ সেন্টিমিটার ক্রস সেকশন। মানে একটা কপার কন্ডাক্টর ব্যবহার করা আছে যার ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে এত বর্গ সেন্টিমিটার, হুইচ 200 কিলোওয়াট অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড এত ভোল্ট আর টু বি ডেলিভার। তার মানে আউটপুটে 200 কিলোওয়াট ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে এত ভোল্টে সরবরাহ করতেছে। বলছে দ্য ইফিসিয়েন্সি অফ ট্রান্সমিশন লাইন ইজ 90%। তার মানে ট্রান্সমিশন লাইন দক্ষতা আছে 90%। দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স এস এত ওহম সেন্টিমিটার, মাইক্রো ওহম সেন্টিমিটার। তার মানে এখানে এটা যদি সমাধান করতে চাই, দেখো তোমরা বেসিক ইলেকট্রনিক্সে একটা সূত্র পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে রেজিস্ট্যান্স বের করে একটা বেসিক সূত্র পড়ছিলাম যে আর সমান রোয়েল ডিভাইড বাই এ, মনে আছে এই সূত্র? বেসিক ইলেকট্রনিক্সে আমরা পড়ছি, তাই না, ডিপ্লোমাতে। তো এখানে আর সমান রোয়েল বাই এ, এই সূত্রটা কি, রো হচ্ছে তোমার এই স্পেসিফিক রেজিস্ট্যান্স, ঠিক আছে, আপেক্ষিক রোধ, রোটা হচ্ছে আপেক্ষিক রোধ স্পেসিফিক রেজিস্ট্যান্স, আর এলটা হচ্ছে দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফল ক্রস সেকশন এরিয়া। এইগুলো থেকে আমরা পরিবাহী রেজিস্ট্যান্স বের করতে পারি, এই সূত্রটা এই ম্যাথে লাগবে, ঠিক আছে। তো এখানে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ ইন কিলোমিটার, অর্থাৎ এক ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য কিলোমিটার কত হবে যদি এখানে যে কন্ডাক্টর ব্যবহার করা হচ্ছে এই কন্ডাক্টরের ক্রস সেকশন এত হয় এবং এটা সরবরাহ করতেছে 200 কিলোওয়াট ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে এবং এত ভোল্টে। তার মানে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ভিআর দেওয়া আছে কত 3300 ভোল্ট এবং আউটপুট পাওয়ার দেওয়া আছে 200 কিলোওয়াট, ঠিক আছে, এত ডেলিভার। আচ্ছা, এবং ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে 0.775 বর্গ সেন্টিমিটার।
এখন দেখো দক্ষতাও দেওয়া আছে, ট্রান্সমিশন দক্ষতা হচ্ছে 90%। তাহলে এটা যদি আউটপুট পাওয়ার হয় তাহলে দক্ষতা দেওয়া আছে, আমরা ইনপুট পাওয়ার পাবো না এখান থেকে। দক্ষতা সমান আমরা জানি পিআর বাই পিএস। তাহলে এখান থেকে লিখতে পারি 0.9, আমি যেহেতু 100 গুণ করি না একবারে 0.9 লিখলাম। তাহলে পিআর দেওয়া আছে 200 কিলোওয়াট, এখান থেকে পিএস পাবো দেখো। তাহলে পিএস কত আসে 200 ডিভাইড বাই 0.9, 200 ভাগ 0.9, এটা করলে আসে হচ্ছে 222.22। তাহলে এটা যদি সেন্ডিং পাওয়ার হয় আর এটা যদি রিসিভিং পাওয়ার হয়, তাহলে আমি সরবরাহ করতেছি এত পাওয়ার আর গ্রহণ করতেছি এত পাওয়ার, তাহলে লাইন লস কতটুকু পাবো? তাহলে বাকিটুকু লস হচ্ছে, দেখো আমি সেন্ডিং এ দিচ্ছি এত কিলোওয়াট আর রিসিভিং এ নিচ্ছি এত কিলোওয়াট, তাহলে বাকিগুলো কোথায় গেল? লাইনের লস হয়েছে। লাইন লস 222.22 মাইনাস 200, লস কত? 22.22 লাইন লস। ঠিক আছে, এটা হলো লাইন লস। আমার উদ্দেশ্য ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য বের করা, আর দৈর্ঘ্য বের করতে গেলে আমার কিন্তু লসটা লাগবে। কেন? কারণ লাইন লসটা কোথায় হয়? লাইন লসটা হয় হচ্ছে ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্সের কারণে। ঠিক আছে, তাহলে দেখো তো আমি লাইন লস সমান এটা লিখতে পারি না? একটু আগেই দেখালাম আই স্কয়ার আর লিখতে পারি, লিখতে পারি। ট্রান্সমিশন লাইন লস সমান এটা লিখতে পারি। ঠিক আছে, এবং এখানে আমার 2i স্কয়ার আর লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ এখানে আমি দুইটা তার হিসেবে বিবেচনা করতেছি। আগেরটাতে টোটাল রেজিস্ট্যান্স দেওয়া ছিল, তো দুইটা তার বিবেচনা করে দেওয়া ছিল, যার কারণে আমরা 2 লিখছিলাম না, কিন্তু তাছাড়া প্রত্যেকটা সিঙ্গেল পেজে এটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো লাইন লস সমান এটা লেখা যায়। লাইন লস সমান যদি এটা লেখা যায়, তাহলে লাইন লসটা অলরেডি আমাদের জানা আছে কত? 22.22 কিলোওয়াট। টু কারেন্ট জানা লাগবে। তাহলে কারেন্ট কিভাবে বের করবো? কারেন্ট বের করতে পারবো, দেখো এই যে আউটপুট পাওয়ার দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এখান থেকে কারেন্ট পাবো। আউটপুট পাওয়ার সমান কি লিখতে পারি? সিঙ্গেল পেজ যেহেতু ভিআর আই কস থিটা। এই সূত্রগুলো কিন্তু আমি এখানে লিখে দিইনি, কারণ এগুলো এখানে সূত্র না, এগুলো হচ্ছে এসি সার্কিটের সূত্র। এগুলো কি লিখে দিতে হবে এক্সট্রা করে? দেখো তো এই সূত্রগুলো, না, লিখতে হবে না। এগুলো মনে হয় না লিখে তো দরকার হবে, কারণ এগুলো হচ্ছে তোমার এসি সার্কিটের সূত্র, নর্মাল সূত্র, এগুলো সব জায়গায় লাগবে। এখান থেকে আই সমান কি আসে? পিআর। পিআর হচ্ছে আউটপুট পাওয়ার কত? 200 কিলোওয়াট। এখান থেকে ভিআর কত? 3300 কিলোওয়াট। কস থিটা কত? 1। 200 ডিভাইড বাই 3300 গুণ 1, কারেন্ট আসে 60.6। হ্যাঁ, তাহলে 2 গুণ 60.6 এর স্কয়ার গুণ আর, তাহলে এখান থেকে ট্রান্সমিশন লাইনের টোটাল রেজিস্ট্যান্সটা বের হয়ে যাবে। তাহলে দেখো 22.22 গুণ 1000 ডিভাইড বাই 2 গুণ 60.6 এর স্কয়ার, এখান থেকে আসা হচ্ছে 3.02 নাকি? হ্যাঁ, এত ওহম, 3.025 ওহম। আচ্ছা, তাহলে যদি তাই হয়, এখন আমার লাগবে ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য কত। তাহলে দেখো তো এই রেজিস্ট্যান্সটা ওই টোটাল ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স না? এই রেজিস্ট্যান্সের কারণে তো লস হচ্ছে। তাহলে এই রেজিস্ট্যান্স হচ্ছে এই টোটাল ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স। তাহলে এই টোটাল ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স যদি আমি চিন্তা করি, তাহলে এটা সমান আবার লেখা যায় রো এল ডিভাইড বাই এ। এই এলটাই হচ্ছে ওই টোটাল ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য, কারণ এই রেজিস্ট্যান্স হচ্ছে টোটাল ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স। তাহলে এই এলটা কার হবে? টোটাল ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য হবে। এই দৈর্ঘ্য বের করার জন্য আমরা এই রেজিস্ট্যান্সটা বের করে নেব। ঠিক আছে, কারণ এই সূত্র দিয়ে আমরা এলটা বের করতে পারবো। তাহলে এখান থেকে দেখো যে আর সমান দেওয়া আছে 3.025, রো স্পেসিফিক রেজিস্ট্যান্সও দেওয়া আছে 1.725 মাইক্রো ওহম সেন্টিমিটার। তাহলে 1.725 মাইক্রো থাকলে আমরা এটাকে 10⁻⁶ দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে এটা কি হলো? ওহম সেন্টিমিটার। ঠিক আছে না, এটা ওহম সেন্টিমিটারে আসলো, আর এটা ওহম সেন্টিমিটারে আসলো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি মিটারে নিতে চাই তাহলে কি করতে হবে? এটা ওহম সেন্টিমিটার আসলে, এটা ওহম মিটারে নিলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে, কারণ এখন হলো এটা ওহম মিটারে। প্রথমে ছিল দেখো মাইক্রো ওহম সেন্টিমিটার, তাহলে এই 10⁶ দ্বারা গুণ করে আমরা করলাম কি ওহম সেন্টিমিটার। তাহলে ওহম সেন্টিমিটার থেকে ওহম মিটার করতে গেলে কি করতে হবে? সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে 100 দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। ঠিক আছে না, এই জন্য দেখো 100 দ্বারা ভাগ করে দিলাম, ডিভাইড বাই, আচ্ছা এল, এল রাখলাম। তাহলে এলটা কিসে আসবে? মিটার আসবে, কারণ আমরা সবগুলো মিটার এম কে এসে নিচ্ছি। তাহলে এ কি? এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, দেখো 0.775 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাকে আমি বর্গ মিটারে নেব। তাহলে আমরা জানি 1 বর্গ সেন্টিমিটার সমান 10⁻⁻⁴ মিটার। ঠিক আছে, বর্গ মিটার। কারণ এগুলা
এককে কনভার্সনের সমস্যা থাকলে জিজ্ঞেস করিও। তাহলে এখান থেকে এল এর মান আসবে, তাহলে এল এর মান কিভাবে বের করবো? 3.025। আচ্ছা এটা হিসাব করলে এল এর মান আসে 13.6 কিলোমিটার। 3 মিটার। ঠিক আছে, এটাকে 1000 দ্বারা ভাগ করলে আসে 13.6 কিলোমিটার। এই হচ্ছে অ্যান্সার। তার মানে এই ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য হচ্ছে 13.6 কিলোমিটার। বুঝা গেছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছো।